ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। সদ্য বিয়ের পর বাসরাতে নিজের বরের জায়গায় কলেজের ইংরেজি শিক্ষক অনল চৌধুরীকে দেখে হতবাক হয়ে গেল শিখা। সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি এমন কিছু দেখবে। যে মানুষটাকে সে জমের মতো ভয় পেয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল, এখন কিনা তার সাথে সংসার করতে হবে। শিখা বলার মতো কিছু খুঁজে পাচ্ছিল না। এদিকে অনল শিখার এমন অবাক মুখশ্রী দেখে দীর্ঘশ্বাস ফেলে বলে, এভাবে হাঁ করে তাকিয়ে না থেকে পড়তে বসো, যাও। আর ১.৫ মাস পর না তোমার এইচএসসি পরীক্ষা? সেই কথা কি খেয়াল আছে? শিখার মুখ একদম শুকিয়ে গেল কথাটা শুনে। সে তো পড়াশোনা থেকে বাঁচতেই বিয়ে করেছিল, আর এখন কিনা বিয়ের পরই পড়াশোনা করতে হবে। শিখা বিষয়টা মেনে নিতে পারল না। নিজের ভাগ্যের ওপর তার করুণা হতে লাগলো। নিজের সামনে দাঁড়ানো খাটাস তারটার কথা ভেবে তার মাথা যেন আরো গরম হতে লাগলো। তার মনে পড়ে যেতে লাগলো কলেজে প্রতিদিন কিভাবে এই লোকটা তাকে অপমান করত। শিখা ছোট থেকে ইংলিশে দুর্বল, ক্লাসে কখনো পড়া দিতে পারত না। তবে সবকিছু ছাপিয়ে তার মনে পড়ে যায় গত 1 সপ্তাহ আগের কথা, যখন অনল তাকে বলেছিল, তোমার পড়াশোনার যা অবস্থা, তাতে তো আর পাশ করতে হবে না। তবে মনে রেখো, আমাদের কলেজের কিন্তু একটা সুনাম আছে। এখানে গত ৩ বছর ধরে কেউ ফেল করেনি। যদি তুমি এবার ফেল করো, তাহলে কিন্তু তোমার বাসায় গিয়ে তোমায় পানিতে চুবিয়ে মারবো, বুঝলা? কথাটা শুনে শিখা ভয়ে কাঁপতে শুরু করে। সবাই জানে অনল চৌধুরী এক কথার লোক। এই ঘটনার পরেই শিখার বান্ধবীরা তাকে ভয় দেখাতে শুরু করে যে পাশ করতে না পারলে তার বেঁচে থাকার আশা শেষ। কারণ এর আগেও নাকি এক স্টুডেন্ট ক্লাস টেস্টে খারাপ রেজাল্ট করায় অনল চৌধুরী তার বাসায় গিয়ে তাকে লাঠি দিয়ে পিটিয়েছিল। এই ভয়ে শিখা সেদিন বাড়িতে এসে জেদ শুরু করে বিয়ে করার জন্য। তার বাবা মা তো একেবারে রাজি ছিল না। তারা চেয়েছিল শিখা এইচএসসি পরীক্ষা দিক, তারপর বিয়ে শাদীর কথা ভাবা যাবে। কিন্তু শিখা এরপর নাওয়া খাওয়া সব ছেড়ে দেয়। তার বাবার উদ্দেশ্যে বলে, অটো চালক, ভ্যান চালক, যাকে পারো এনে দাও, কিন্তু আমার বিয়ে তোমাকেই দিতেই হবে। অজ্ঞতা মেয়ের জেদের কাছে হেরে শিখার বাবা তার বিয়ে ঠিক করেন। কিন্তু কে জানতো যে বর অনল চৌধুরী। শিখা তো বিয়ের দিনও এত কিছু খেয়াল করেনি, পাত্রের নামও ঠিকমতো শোনেনি, আর নামও দেখেছে। সে শুধু কবুল বলে এই ভাবনায় মগ্ন ছিল যে এবার আর অনল চৌধুরী তার টিকিটেও ছুঁতে পারবে না। কিন্তু এই মেয়ে, কথা কানে যায়নি? তুমি কি উঠবে নাকি আমি তুলবো তোমায়? শিখা শিউরে উঠে বলে, মানে? ওই যে টেবিলে তোমার সব বই রাখা আছে, যাও গিয়ে পড়তে বসো। কিন্তু আজ তো আমাদের শাট আপ! সামনে পরীক্ষা, আর তোমার মাথায় বাসরের ভূত চেপেছে। জলদি পড়তে বসো, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। অনলের সামনে কিছু বলার মতো সাহস শিখার নেই। এমনিতে সে ভীত প্রকৃতির মেয়ে। অজ্ঞতা উঠে বসে পড়ল পড়ার টেবিলে। অতঃপর হা হুতাশ করে বলল, হাই মামপুত, এই ছিল তোমার মনে, যার থেকে বাঁচার জন্য আমি বিয়ের পিঁড়িতে বসলাম? শেষ পর্যন্ত কিনা তুমি তাকেই আমার বর বানাইয়া দিলা। অনল শিখাকে বিড়বিড় করতে দেখে রাগী স্বরে বলে, হেই, কি বলছি কানে যায়নি? পড়াশোনা না করে কি বিড়বিড় করছো? এখন থেকে দিনে 15 থেকে 16 ঘন্টা পড়াশোনা করবে। বাসার কোনো কাজ তোমায় করতে হবে না। আমাদের বাসায় কাজের লোক আছে। আর তোমার ফোন এখন থেকে আমার জিম্মায় থাকবে।
শিখা কাঁদো কাঁদো সুরে বলে, আমার ফোন ফোন ছাড়া আমি কিভাবে থাকবো? অভ্যাস হয়ে যাবে। অ্যাডমিশন টেস্টের আগে তুমি আর ফোন হাতে পাবে না। যদি ভালো কোথাও চান্স পাও, আমি নিজেই তোমায় আইফোন কিনে দেব। এখন পড়া শুরু করো। বেচারি শিখা নিজের প্রাণপ্রিয় ফোন ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। তাকে এখন আগামী কয়েক মাস ফোন ছাড়া থাকতে হবে। নিজের কপাল চাপড়াতে চাপড়াতে সে পড়া শুরু করে। এদিকে অনল শিখাকে পড়তে দেখে মুচকি হেসে বলে, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি শিখা। সেই ক্লাসে যেদিন তোমায় প্রথম দেখেছি, সেদিন থেকে আমার মন জুড়ে শুধুই তুমি। আমার এই 28 বছরের জীবনে তোমার আগে আর কেউ আমার মনে এভাবে স্থান পায়নি। তুমি হয়তো জানতে না, কিন্তু তোমার অজান্তেই তোমার বাবাকে আমি অনেক আগেই প্রস্তাব দিয়ে রেখেছিলাম যে তোমার পরীক্ষাটা হয়ে গেলেই আমাদের 4 হাত এক হবে। কিন্তু তোমার জেদের জন্য একটু আগেই কাজটা সেরে নিতে হলো। আমি চাই তুমি জীবনে অনেক সাফল্য অর্জন করো, তার জন্য যে আমায় একটু কঠোর হতেই হবে। পুরো ঘর জুড়ে সব জিনিস ছড়ানো ছেটানো। বিছানার এক কোণে বসে নিজের চুল ধরে টানছে 21 বছর বয়সী এক রমণী। আচমকা এক মধ্যবয়সী নারী তার কাছে ছুটে এসে তার পাশে বসে বলল, কে হয়েছে তোর লাম্মা? তুই এমন করছিস কেন? লামহা নিজের মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। তারপর চিৎকার করে বলল, তোমরা কেন আমাকে আগে জানালে না যে অনল ভাইয়া বিয়ের পিড়িতে বসছে? কেন? মিসেস রোজা বেগম ভয়ে শুকনো ঢোক গিলে বলেন, অনল তোকে জানাতে মানা করেছিল রে। ও মানা করলো আর তোমরা শুনে নিলে? তোমরা জানতে না অনলকে আমি কতটা ভালোবাসি? শোন মা, তুই পাগলামি করিস না। অনল তোর চাচাতো ভাই হলেও ছোট থেকে তোকে নিজের বোনের মতো দেখেছে। ওর খুব ইচ্ছা ছিল নিজের একটা বোন হবে, কিন্তু ওর তো ভাই হলো। এরপর তুই এলি দুনিয়ায়। ছোট থেকে ও নিজ হাতে তোকে মানুষ করেছে, নিজের বোনের জায়গা তোকে দিয়েছে, তোর সব আবদার পূরণ করেছে, কিন্তু তোকে কখনোই ওই দৃষ্টিতে দেখেনি। ওর পক্ষে কখনোই তোকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া সম্ভব না। চুপ করো। লামহা চিৎকার করে উঠল, কিসের বোন? আমি অনলের বউ হব। শুধু আমি অনলের যোগ্য হিসেবে নিজেকে গড়তে কি না করেছি আমি। শুধুমাত্র ওর জন্য আমি মেডিকেলে পড়ছি, যাতে একজন ডাক্তার হয়ে ওর যোগ্য স্ত্রী হতে পারি। আর ও কিনা আমায় ফেলে অন্য একটা মেয়েকে বিয়ে করলো। ওকে তো আমি আমার 18 বছরের জন্মদিনের দিনই নিজের মনের কথা বলেছিলাম। ও জানতো আমি ওকে কতটা ভালোবাসি। তাহলে ও কিভাবে এটা করতে পারলো? লাম্মা, মা আমার, তুই শান্ত হ। তুই আরও অনেক ভালো ছেলে। চুপ। আমি শুধু অনলের, আর অনল শুধুই আমার। আমি ওই মেয়েকে অনলের জীবনে থাকতে দেব না। পাগলামি করিস না। 100 বার করব, 1000 বার করব, অনলকে আমার হতেই হবে। ওই মেয়েকে আমি আমাদের পথ থেকে সরিয়ে দেব। তুমি শুধু দেখে যাও। বলেই লামহা তার রুমে থাকা কেরোসিন আর দিয়াশলাই নিয়ে দৌড় দেয় অনলের রুমের দিকে। রোজা বেগমও ভয়ে লামহার পেছনে দৌড় দিল। পড়ার টেবিলে বসে বইয়ের পাতাগুলোর দিকে তাকিয়ে শিখার মনে হচ্ছিল সে কোনো জীবন্ত নরকে এসে উপস্থিত হয়েছে। চোখের সামনে খোলা ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্ম অফ ভার্বসের নিয়মগুলো যেন এক একটা বিষাক্ত সাপের মতো ফনা তুলে তাকে গিলতে আসছে। টেবিলের এক কোণে রাখা ঘড়িটার দিকে চোখ গেল তার। রাত তখন প্রায় 12:30, অথচ অনল চৌধুরী বিন্দুমাত্র নড়ার নাম নিচ্ছেন না। তিনি আরামসে ঘরের সোফাটায় বসে একটা মোটা ইংরেজি উপন্যাস পড়ছেন, আর মাঝে মাঝে চশমার ওপর দিয়ে শিখার দিকে এমনভাবে তাকাচ্ছেন যেন ক্লাসরুমের কোনো অবাধ্য ছাত্রীকে কড়া পাহারায় রেখেছেন। শিখা মনে মনে অনলকে 1000টা গালি দিচ্ছিল। খাটার সার একটা জল্লাদ। নিজের বাসর রাতে কেউ নতুন বউকে এভাবে পড়তে বসায়? এর চেয়ে তো ওই ভ্যান চালকের সাথে বিয়ে হওয়াই ভালোই ছিল। অন্তত রাতে একটু ঘুমাতে তো দিত। বইয়ের দিকে তাকিয়ে মনে মনে আমার শ্রাদ্ধ করা বন্ধ করো শিখা, আর ওই রুল নাম্বার 5টা জোরে জোরে পড়ো।
আমি যেন শুনতে পাই। অনলের গম্ভীর কণ্ঠস্বর শুনে শিখা চমকে উঠল। সে কি মনের কোথাও পড়ে ফেলতে পারে নাকি? শিখা ভয়ার্ত চোখে অনলের দিকে তাকে ঢোক গিলে পড়তে শুরু করলো। ইফ ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার দ্য ভার্ব মাস্ট বি। উচ্চারণ ঠিক করো। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? এতটুকু সাধারণ জিনিস মাথায় ঢোকে না? এই মাথা নিয়ে তুমি এইচএসসি পরীক্ষা দিতে এসেছো? অনলটা বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো। শিখা কাঁদো কাঁদো মুখে মাথা নিচু করে রইল। তার ইচ্ছে করছিল বই খাতা সব অনলের মুখে ছুঁড়ে মেরে বাপের বাড়ি চলে যেতে, কিন্তু অনল চৌধুরী ওই 6 ফুট লম্বা চওড়া দেহের সামনে দাঁড়িয়ে এই দুঃসাহস দেখানোর ক্ষমতা তার অন্তত নেই। অনল শিখার টেবিলের পাশে এসে দাঁড়ালো। তার গা থেকে একটা মৃদু দামি পারফিউমের সুবাস আসছিল, যা এই গম্ভীর পরিবেশেও শিখার বুকে কেমন একটা অদ্ভুত দোলা দিয়ে গেল। কিন্তু পরক্ষণেই অনলের কড়া গলা শুনে সেই দোলা কর্পূরের মতো উড়ে গেল। আজকের মতো যথেষ্ট হয়েছে। প্রথম দিন বলেই এই 12:30 পর্যন্ত ছাড় দিলাম। কাল থেকে কিন্তু ভোর 5টায় উঠতে হবে। আমি নিজে এসে তোমায় ডেকে তুলব। আর শোনো, পড়ার টেবিলের ডান দিকের ড্রয়ারে একটা রুটিন করে রেখেছি। প্রতিদিন কোন সময় কোন চ্যাপ্টার পড়বে সব ওখানে লেখা আছে। যদি এক চুল এদিক ওদিক হয় তবে কলেজে কি হতে পারে তা তো ভালো করেই জানো। শিখা দ্রুত মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ জানি। গুড, এখন বিছানায় যাও। আর হ্যাঁ, বিছানার মাঝখানে এই কোলবালিশটা থাকবে। তুমি তোমার দিকে ঘুমাবে, আমি আমার দিকে। কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। অনল একটা বড় কোলবালিশ বিছানার ঠিক মাঝখানে টেনে দিয়ে নিজে একপাশে শুয়ে পড়ল। শিখা একটা দীর্ঘশ্বাস ফেলে খাটের অন্য প্রান্তে গিয়ে কোনো মতে শরীরটা এলিয়ে দিল। লাল বেনারসি শাড়িটা এখনো তার গায়ে জড়ানো, ভারী গয়নাগুলো গলায় কানে বিচ্ছে, কিন্তু অনলের ভয়ে সে কাপড় পাল্টানোর কথা বলারও সাহস পেল না। সে দেয়ালের দিকে মুখ করে চোখ বন্ধ করল। চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার। মনে মনে বলল, হাই আল্লাহ, আমার জীবনটা তুমি এভাবে তছনছ করে দিলে। এখন এই জল্লাদের ঘরে আমি বন্দি। এদিকে অনলের বাড়ির নিচতলার করিডোর দিয়ে তীব্র বেগে ছুটে আসছিল লামহা। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর উন্মাদনা। হাতের কেরোসিনের বোতলটা সে শক্ত করে চেপে ধরে রেখেছে। তার পেছনে প্রায় হাঁপাতে দৌড়ে আসছেন মিসেস রোজা বেগম। লাম্মা, খোদার কসম লাগে, শান্ত হ মা, এমন পাগলামি করিস না। অনল জানতে পারলে তোকে আস্ত রাখবে না। রোজা বেগম মেয়ের হাত ধরার চেষ্টা করতে করতে বললেন, ছাড়ো আমাকে মা, অনল ভাইয়া আমার, শুধু আমার। ওই কোন গাইয়া মেয়ে এসে অনল ভাইয়ার ঘরে রানী হয়ে বসবে, আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আমি আজকে ওই পুরো ঘর জ্বালিয়ে দেব। অনল ভাইয়া যদি আমার না হয় তবে অন্য কারো হতে দেব না। লামহার গলার আওয়াজ তখন ক্রোধে কাঁপছিল। সে সিঁড়ি বেগে দোতলার দিকে উঠতে লাগলো। রোজা বেগম আর কোনো উপায় না দেখে পেছন থেকে দৌড়ে এসে লামহার হাত থেকে কেরোসিনের বোতলটা কেড়ে নেওয়ার জন্য হ্যাচকা টান দিলেন। আর ঠিক তখনই ঘটল অঘটন। লামহা হাত থেকে বোতলটা ছাড়ল না, উল্টো জোরে ধাক্কা দিল তার মাকে। বললাম না আমার রাস্তায় আসবে না। লামহা চিৎকার করে উঠল। ধাক্কা খেয়ে রোজা বেগম সিঁড়ির ধাপ ধরে সামলাতে না পেরে একদম নিচে আছড়ে পড়লেন। তার মাথা গিয়ে লাগলো নিচের মার্বেল পাথরের মেঝেতে। একটা তীব্র আর্তনাদ করে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। মাথা থেকে টপ টপ করে রক্ত ঝরতে শুরু করলো। মায়ের এই অবস্থা দেখে লামহার হাতের কেরোসিনের বোতলটা মেঝেতে পড়ে গেল। বোতলের ছিপে খুলে গিয়ে কেরোসিন মেঝেতে ছড়িয়ে পড়তে লাগলো। লামহা স্তব্ধ হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। তার সমস্ত রাগ যেন এক নিমেষে ভয় রূপ নিল। সে সিঁড়ি দিয়ে নেমে এসে মায়ের পাশে বসলো। মা, মা, চোখ খুলো মা, আমি তো তোমাকে আঘাত করতে চাইনি মা। লামহা কাঁপতে কাঁপতে রোজা বেগমের গায়ে হাত দিল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। লামহার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা, অনলের বাবা মা এবং কাজের লোকেরা দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন। অনলের বাবা মহসিন চৌধুরী
ভাইয়ের বউয়ের এই অবস্থা দেখে চিৎকার করে উঠলেন। এ কি, রোজা ভাবির এই অবস্থা কিভাবে হলো? রক্ত বেরোচ্ছে কেন? দোতলার ঘরে শিখা সবেমাত্র চোখটা বুঝেছিল। এমন সময় নিচতলার এই হট্টগোল আর লাম্ভার চিৎকার অনল এবং শিখা দুজনের কানেই পৌঁছালো। অনল এক ঝটকায় বিছানা থেকে উঠে দাঁড়ালো, শিখাও ধরফর করে উঠে বসলো। নিচে এত চিল্লানি কিসের? তুমি এখানেই থাকো, একদম বাইরে বের হবে না। অনল শিখাকে করার নির্দেশ দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু শিখা ঘরে একা থাকতে ভয় পাচ্ছিল। তাছাড়া বেনারসি শাড়িটা সামলে সেও গুটি গুটি পায়ে অনলের পিছু পিছু দরজার কাছে গিয়ে দাঁড়ালো এবং করিডোর দিয়ে নিচে উকি দিল। নিচে তখন তুলকালাম কাণ্ড। অনল দ্রুত সিঁড়ি দিয়ে নেমে গিয়ে রোজা বেগমের পাশে হাঁটু গেড়ে বসলো। তার হাত দিয়ে নাড়ি পরীক্ষা করলো। মাথা থেকে অনবরত রক্ত ঝরছে। অনলের চোখ গিয়ে পড়ল মেঝেতে ছিটকে পড়া কেরোসিনের বোতলটার দিকে, আর পাশে দাঁড়িয়ে কাঁপতে থাকা লামহার দিকে। অনলের তীক্ষ্ণ বুদ্ধিমান চোখ দুটো বুঝতে এক মুহূর্ত সময় নিল না যে এখানে কি ঘটেছে। লামহা, এইসব কি? অনলের কণ্ঠস্বর বজ্রের মতো শোনালো। লামহা ভয়ে এক কদম পিছিয়ে গিয়ে বলল, অনল ভাইয়া, আমি মার সিঁড়ি থেকে পড়ে গেছে। মিথ্যে কথা বলবে না। অনল গর্জে উঠল। মেঝেতে কেরাসিন কেন? আর ছোট চাচি সিঁড়ি থেকে একা পড়েনি, তুমি ওনাকে ধাক্কা দিয়েছ। তোমার এই অপন্তার পাগলামির সীমা দিন দিন ছাড়িয়ে যাচ্ছে। অনল আর সময় নষ্ট না করে রোজা বেগমকে দুই কোলে তুলে নিল। তার বাবা মার দিকে তাকিয়ে বলল, বাবা, ছোট চাচির মাথা ফেটে গেছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, গাড়ি বের করো, এখনই হসপিটালে নিতে হবে। মহসেন চৌধুরী দ্রুত গাড়ির চাবি নিতে ছুটলেন। অনল যখন রোজা বেগমকে নিয়ে মেন দরজার দিকে যাচ্ছিল, তখন সে সিঁড়ির গোড়ায় দাঁড়ানো লামহার দিকে এক পলক তাকালো। সেই দৃষ্টিতে ছিল তীব্র ঘৃণা আর অবহেলা। লামহা সেই দৃষ্টি সহ্য করতে পারল না। সে মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। কিন্তু তার এই কান্না মায়ের জন্য ছিল না, ছিল অনলের সেই ঘৃণায় ভরা চাহনির জন্য। আর তার মনের ভেতর জ্বলতে থাকা হিংসার আগুনটা আরও দ্বিগুণ হয়ে গেল। সে মনে মনে ভাবল, এই সব কিছুর জন্য ওই শিখা দায়ী। ও এ বাড়িতে পা রাখতেই আমার জীবনে এই বিপর্যয় নেমে এলো। আমি ওকে ছাড়বো না। অনল রোজা বেগমকে নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালে পৌঁছানোর পর রোজা বেগমকে দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। অনল করিডোরে দাঁড়িয়েছিল, তার সাদা শার্টে তখন রক্তের দাগ লেগে গেছে। মহসিন চৌধুরী অনলের কাঁধে হাত রেখে বললেন, অনল, তুই বাড়ি যা, আজ তোর বিয়ের প্রথম রাত। শিখা ঘরে একা আছে, এখানে আমি আর তোর মা আছি। ডাক্তার বলেছে মাথায় সেলাই লাগবে, তবে ভয়ের কিছু নেই। অনল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা বাবা, কোনো দরকার হলে আমাকে ফোন করো। অনল যখন বাড়িতে ফিরে এলো তখন রাত প্রায় 2:30। পুরো বাড়ি নিস্তব্ধ। সে দোতলায় নিজের ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকতে এসে দেখল শিখা খাটের এক কোণে হাঁটু দুটো বুকের কাছে গুটিয়ে বসে আছে। তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে আছে। লাল বেনারসি শাড়ি পরিহিত অবস্থায় তাকে দেখতে এই মুহূর্তে কোনো রাজকন্যার মতো লাগছিল না, বরং এক অসহায় হরিণের মতো লাগছিল। অনলকে ঘরে ঢুকতে দেখে শিখা একটু নড়েচড়ে বসল। অনলের শার্টের রক্ত দেখে তার বুকটা ধক করে উঠল। সে আমতামতা করে জিজ্ঞেস করল, স্যার, মানে উনি কেমন আছেন? অনল তার শার্টের বোতাম খুলতে খুলতে শান্ত গলায় বলল, চাচি এখন ঠিক আছেন, মাথায় সেলাই লেগেছে। আর ঘরে আমি তোমার স্যার নই, শিখা, আমি তোমার হাজব্যান্ড। যত দ্রুত মাথায় ঢুকিয়ে নেবে তোমার জন্য তত ভালো। শিখা চুপ করে রইল। অনল আলমারি থেকে একটা ক্যাজুয়াল টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে ফিরে এসে দেখল শিখা তখনও একই ভঙ্গিতে বসে আছে। অনল খাটের পাশে এসে দাঁড়ালো। তার চেহারার সেই কঠিন ভাবটা এখন কিছুটা শিথিল। সে নরম গলায় বলল,
এই ভারী শাড়ি আর গয়না পরে সারা রাত বসে থাকবে নাকি? চেঞ্জ করে নাও। আলমারির বাম পাশে তোমার কিছু থ্রি পিস রাখা আছে, তোমার মা পাঠিয়ে দিয়েছিলেন। শিখা মাথা নিচু করে বলল, আমি আমি শাড়ির পিনগুলো খুলতে পারছি না, পেছনে আটকে গেছে। অনল কিছুক্ষণ শিখার দিকে তাকিয়ে রইল। তারপর খাটে বসে শিখার দিকে একটু এগিয়ে এসে বলল। ঘুরে বসো, আমি খুলে দিচ্ছি। শিখার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। কলেজে সে রাশভারী রাগী অনল স্যার এখন তার শাড়ির পিন খুলে দেবে, এটা কি কোনো স্বপ্ন? শিখা ভয়ে ভয়ে অনলের দিকে পিঠ ফিরিয়ে বসল। অনল অত্যন্ত সাবধানে শিখার পিঠের উপর থেকে ভারী বেনারসির আঁচলটা সরালো। তার ঠান্ডা আঙুলগুলো যখন শিখার পিঠের ত্বকে স্পর্শ করল, শিখা শিউরে উঠল। অনল আলতো হাতে একটা একটা করে পিন খুলে দিল। পুরোটা সময় অনলের নিঃশ্বাস শিখার ঘাড়ে এসে লাগছিল, যা শিখার শরীরের ভেতর শিহরণ সৃষ্টি করছিল। সবগুলো পিন খোলা শেষ হলে অনল একটু পিছিয়ে গিয়ে বলল, যাও, এবার চেঞ্জ করে এসো। শিখা এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের লাল হয়ে যাওয়া মুখটা দেখল। নিজের বুকের উপর হাত রেখে দেখল হৃৎপিণ্ডটা যেন একটা ড্রামের মতো বাজছে। ধুর, আমি ওই খাটাসটার জন্য এভাবে কাঁপছি কেন? ও তো একটা জল্লাদ। নিজেকে নিজে বকা দিল শিখা। পরের দিন সকাল ঠিক 5টায় শিখার ঘুম ভাঙল এক তীব্র ধাক্কায়। গেট আপ শিখা, 5:10 হয়ে গেছে। তোমার রুটিন অনুযায়ী এখন ইংরেজির প্রথম পত্রের ভোকাবুলারি মুখস্থ করার সময়। অনলের গম্ভীর আওয়াজ শিখার কানের কাছে বাজল। শিখার চোখ কচলাতে কচলাতে উঠে বসল। সে দেখল অনল ইতিমধ্যে ফ্রেশ হয়ে ট্রাকস্যুট পরে রেডি। সম্ভবত সে মর্নিং ওয়াকে যাবে। আমি আসছি আধ ঘন্টার মধ্যে। এসে যেন দেখি তুমি টেবিলে বসেছো। আর হ্যাঁ, নিচে গিয়ে মার কাছ থেকে 1 কাপ লিকার চা নিয়ে আসবে। অনল ঘর থেকে বেরিয়ে গেল। শিখা বিছানা থেকে নেমে কোনো মতে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখল রান্নাঘরে অনলের মা অর্থাৎ তার শাশুড়ি আমিনা বেগম নাস্তা বানাচ্ছেন, আর ড্রয়িং রুমে মহসিন চৌধুরী খবরের কাগজ পড়ছেন। রোজা বেগম এখনও হাসপাতাল থেকে ফেরেননি। লামহাও হসপিটালে মায়ের সাথেই আছে। আমিনা বেগম শিখাকে দেখে হাসি মুখে বললেন, ফ্রেশ হয়েছো মা? অনল তোমাকে ডেকে দিয়েছে তো? ও ছোটবেলা থেকে নিয়মের খুব কড়া। শিখা মৃদু হেসে বলল, জি আম্মা, উনি বললেন 1 কাপ লিকার চা নিয়ে যেতে। হ্যাঁ, এই নাও। আর শোনো মা, অনল দেখতে একটু কড়া হলেও মনের দিক থেকে খুব ভালো। ও যা করে ভালোর জন্যই করে। আমিনা বেগম শিখার মাথায় হাত বুলিয়ে দিলেন। শিখা চা নিয়ে উপরে চলে এলো। টেবিলে বসে সে ইংরেজি বইটা খুলল, কিন্তু পড়ার চেয়ে তার চোখ যাচ্ছিল জানালার বাইরে। আধ ঘন্টা পর অনল ঘরে ফিরে এলো। তার কপালে হালকা ঘাম। সে এসে শিখার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কতটুকু মুখস্থ হলো? শিখা ভয় পেয়ে বলল, 10টা ওয়ার্ড মিনিং। অনলি 10? আধা ঘন্টায় মাত্র 10টা? এই স্পিডে চললে তো তুমি A+ দূরে থাকো, পাসই করতে পারবে না। অনল চটে গেল। বইটা দাও আমাকে। অনল শিখার কাছ থেকে বইটা নিয়ে একের পর এক প্রশ্ন করতে লাগলো। শিখা 2-1টা পারল, বাকিগুলো গুলিয়ে ফেলল। অনল রেগে গিয়ে টেবিলে চাপড়ে বলল, মন কোথায় থাকে তোমার? পড়ার সময় অন্য কিছু ভাবলে চুবিয়ে মারার যে কথাটা বলেছিলাম, ওটা কিন্তু ঠাট্টা ছিল না, সত্য প্রমাণ করে দেখাবো। শিখা আর নিজের কান্না ধরে রাখতে পারল না। সে টেবিলের ওপর মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। সে ফুপিয়ে বলে উঠল, আমি আর পারবো না, আমার দ্বারা পড়াশোনা আর হবে না। কেন আমাকে বিয়ে করলেন আপনি? ওই অটো চালকের সাথে বিয়ে হলেও আমি সুখে থাকতাম। শিখার মুখে অটো চালকের কথা শুনে অনলের চোয়াল শক্ত হয়ে গেল। সে শিখার হাত ধরে এক ঝটকায় তাকে দাঁড় করালো।
অটো চালকের সাথে বিয়ে হলে সুখে থাকতে, তাই না? পড়াশোনা থেকে বাঁচতে তুমি এতটাই মরিয়া? শিখা, একটা কথা কান খুলে শুনে রাখো। আমি অনল চৌধুরী যাকে একবার নিজের স্ত্রী বলে স্বীকার করেছি, তাকে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে শেখাবো। তোমার এই ফাঁকিবাজি আমি একদমই বরদাস্ত করব না। কেঁদে কোনো লাভ নেই, চোখ মোছো আর পড়া শুরু করো। অনলের এই রূপ দেখে শিখা স্তব্ধ হয়ে গেল। সে বুঝল এই লোকের মন গলানো অসম্ভব। সে বাধ্য হয়ে চোখ মুছে আবার বইয়ের দিকে তাকালো। সেদিন দুপুরের দিকে হাসপাতাল থেকে রোজা বেগমকে বাড়িতে নিয়ে আসা হলো। ওনার মাথায় ব্যান্ডেজ বাঁধা। লামহা ওনার হাত ধরে ধরে ওনার ঘরে নিয়ে গেল। পুরো বাড়িতে একটা থমথমে ভাব। শিখা দুপুর পর্যন্ত পড়াশোনা করার পর অনল তাকে একটু বিশ্রামের অনুমতি দিয়েছিল। শিখা নিচে নেমে এলো তার শাশুড়িকে সাহায্য করার জন্য। সে যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল তখন করিডোরে লামহার সাথে তার মুখোমুখি দেখা হয়ে গেল। লামহা শিখাকে দেখে থমকে দাঁড়ালো। শিখা ভদ্রতা খাতিরে বলল, আপু, চাচি এখন কেমন আছেন? লামহা শিখার দিকে এমন এক নজরে তাকালো যেন সে কাছে চিবিয়ে খেয়ে ফেলবে। সে শিখার একদম কাছে এসে ফিসফিস করে বলল, তোমার মুখে আপু ডাক শুনতে চাই না আমি। তুমি জানো না তুমি কার জীবনে এসেছো? অনল ভাইয়া শুধু আমার। তুমি এই বাড়িতে এসেছো মাত্র একদিন, আর একদিনই আমার মায়ের এই অবস্থা হয়েছে। তোমাকে আমি এই বাড়িতে বেশি দিন টিকতে দেব না শিখা। মনে রেখো, অনল ভাইয়াকে আমি তোমার হাত থেকে কেড়ে নেবই। লামহার এই হিংস্র রূপ দেখে শিখা ভয়ে 2 কদম পিছিয়ে গেল। তার এমনিতেই অনল স্যারকে নিয়ে জীবন অতিষ্ঠ, তার উপর এখন এই নতুন উপদ্রব। সে বুঝতে পারল না এই বাড়িতে তার কপালে আর কি কি ভোগান্তি আছে। শিখা দ্রুত রান্নাঘরে চলে গেল, কিন্তু লামহার ওই হুমকি তার মনের ভেতর একটা অজানা ভয়ের সৃষ্টি করল। বিকেলের দিকে অনল ড্রয়িং রুমে বসে কিছু খাতা দেখছিল। শিখা উপরে নিজের ঘরে বসে অনলের দেওয়া হোমওয়ার্ক করছিল। এমন সময় লামহা চুপি চুপি অনলের ঘরের দিকে এগিয়ে গেল। অনল ঘরে নেই দেখে সে ভেতরে ঢুকলো। শিখা টেবিলে বসে লিখছিল। আচমকা লামহাকে ঘরে ঢুকতে দেখে দমে গেল। আমতা আমতা করে বলল, লাম্হা আপু, কিছু লাগবে? লামহা কোনো কথা না বলে সরাসরি শিখার টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলে অনলের একটা দামি ডায়েরি রাখা ছিল, যেখানে অনল তার কলেজের জরুরি নোটস আর কিছু ব্যক্তিগত হিসাব রাখত। লামহা এক ঝটকায় ডায়েরিটা তুলে নিল এবং ঘরের কোণে থাকা ডাস্টবিনে ওটা ফেলে দিল। তারপর টেবিলের উপরে রাখা পানির জগটা উপর করে দিল শিখার খাতার ওপর। শিখা থমকে গেল লামহার এমন পাগলামো দেখে। সে হতবাক স্বরে বলল, এ কি করছেন আপু? আমার খাতাটা ভিজে গেল তো, আর স্যারের ডায়েরিটা। শিখা চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তেই অনল ঘরের দরজায় এসে দাঁড়ালো। ঘরের ভেতরের অবস্থা দেখে তার চোখ দুটো ছোট হয়ে এলো। মেঝেতে পানি গড়াচ্ছে, শিখার খাতা ভিজে একাকার, আর লামহার সেখানে দাঁড়িয়ে আছে। এখানে কি হচ্ছে? অনলের কণ্ঠস্বরে ঘরটা যেন কেঁপে উঠল। লামহা সঙ্গে সঙ্গে নিজের ভুল পাল্টে ফেলল। সে কাঁদা কাঁদো মুখে অনলের দিকে তাকিয়ে বলল, অনল ভাইয়া, দেখো তোমার এই নতুন বউ কি করেছে। আমি ঘরে এসেছিলাম তোমাকে একটা কথা বলতে, আর ও রাগ করে তোমার ডায়েরিটা ডাস্টবিনে ফেলে দিল। আমি বারণ করতে গেলাম তো আমার উপর পানির জগটা ছুঁড়ে মারলো। দেখো আমার জামাটা ভিজে গেছে। শিখা আকাশ থেকে পড়ল লামহার এই মিথ্যাচার দেখে। সাথে সাথে প্রতিবাদ করে বলল, মিথ্যে কথা, আমি কিচ্ছু করিনি, উনি নিজেই। চুপ করো শিখা। অনল ধমকে উঠল। শিখার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ভাবল, অনল হয়তো লামহার কথায় বিশ্বাস করেছে। সে তো এই বাড়িতে নতুন লোক, আর লামহা ছোটবেলা থেকে এখানে আছে। অনল লামহার দিকে এগিয়ে গেল। লামহা মনে মনে হাসছিল যে এবার শেখার কপালে দুঃখ আছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে
অনল লামহার হাতটা শক্ত করে ধরল, ক্রোধিত স্বরে বলল, লামহা, তুই কি ভেবেছিস আমি অন্ধ নাকি আমি বোকা? শিখা এই ডায়েরির গুরুত্ব কতটুকু তা জানেই না। আর ও কেন এটা ডাস্টবিনে ফেলবে? তোর এই সস্তা নাটক বন্ধ কর। কাল রাতে যা করেছিস তার জন্য আমি এখনো তোকে পুলিশে দেইনি, শুধু ছোট চাষির মুখের দিকে তাকিয়ে। আমার ঘরের জিনিসপত্রে যদি আর কখনো হাত দেওয়ার স্পর্ধা করিস তবে আমার সে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। এখনই আমার ঘর থেকে বের হও। অনলের ধমক খেয়ে লামহার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে কেঁদে ঘর থেকে বের হয়ে গেল। অনল একটা দীর্ঘশ্বাস ফেলে ডাস্টবিন থেকে ডায়েরিটা তুলল, তারপর শিখার দিকে তাকালো, যে এখনো ভয়ে কাঁপছিল আর কাঁদছিল। অনল শিখার কাছে এসে টেবিলের ওপরে বসল। এত ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার, শিখা। আমি জানি ওটা তুমি করনি। তোমার প্রতি এতটুকু বিশ্বাস আমার আছে। অনল শান্ত গলায় বলল। শিখা চোখ মুছে বলল, তাহলে আমাকে ধমক দিলেন কেন? ধমক না দিলে লামহা আরও নাটক করত। আর শোনো, এই বাড়িতে তোমাকে একটু সাবধানেই থাকতে হবে। পড়াশোনায় মন দাও, বাকি সব আমি দেখে নেব। অনল শিখার চোখের জলটা নিজের আঙুল দিয়ে আলতো করে মুছে দিল। অনলের এই আকস্মিক স্পর্শে শিখা যেন জমে গেল। এই মানুষটা এত কঠোর, আবার পরক্ষণেই এত নরম কিভাবে হতে পারে? শিখা অনলের চোখের দিকে তাকালো। সেই চোখের শাসন যেমন আছে, তেমনি এক অদ্ভুত সুরক্ষাবোধও আছে। শিখার মনে হলো হয়তো এই জল্লাদ স্যারের সাথে সংসার করাটা অতটাও খারাপ হবে না। কিন্তু পরীক্ষা তো আর 1.5 মাস পর, আর অনল চৌধুরীর সেই 15-16 ঘন্টার পড়াশোনার মিশন তো এখনো বাকি। শিখা আবার মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার ভাগ্য যে আরো কত পড়াশোনা লেখা আছে তা একমাত্র ওপরওয়ালাই জানেন। শিখা পড়তে বসেছে। যত যাই হোক, পড়াশোনা আটকে রাখলে চলবে না। শুরুর প্রথম 2 দিন কষ্ট হলেও আজ অবশ্য তার পড়তে ভালো লাগছে একটু। অনল তাকে পড়াগুলো সহজ করে বুঝিয়ে দিয়েছে। দূর থেকে অনল শিখাকে মন দিয়ে পড়তে দেখে খুশি হলো। এটাই তো আমি চেয়েছিলাম, শিখা। এভাবেই তুমি পড়াশোনায় মনোযোগী হও, তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। তখন পরন্ত বিকেল। অনল শিখাকে টেবিলে চুপচাপ বসে থাকতে দেখে বলে, কি হলো? এভাবে পাথরের মূর্তির মতো বসে থাকলে তো সিলেবাস শেষ হবে না। আজকে রাইট ফ্রম অফ ভার্বসের বাকি 5টা নিয়ম লিখে আমাকে দেখাও। অনল নিজের ঘড়িটার দিকে তাকিয়ে বলল। শিখা আর কথা না বাড়িয়ে আলমারি থেকে একটা নতুন খাতা বের করলো। অনলের সামনে সে এখন আর কোনো অজুহাত দেখানোর সাহস পাচ্ছে না। সে জলদি মাথা নিচু করে লেখায় মন দিল। এদিকে নিজের ঘরে গিয়ে লামহা রাগে ক্ষোভে ফেটে পড়ছিল। ঘরের বিছানার চাদর বালিশ সব মেঝেতে ছড়ে ফেলেছে সে। তার ফর্সা মুখটা রাগে একদম লাল হয়ে উঠেছে। আমাকে অপমান করলো। ওই সামান্য একটা মেয়ের জন্য অনল ভাইয়া আমাকে চোর বানালো, ঘর থেকে বের করে দিল। লামহা দাঁত কিরমির করে বলল। রোজা বেগম মাথায় ব্যান্ডেজ বেঁধে বিছানায় শুয়েছিলেন। মেয়ের এই উন্মাদনা দেখে তিনি ব্যথাতুর গলায় বললেন, লাম্মা, তোকে আমি কতবার বারণ করেছি বলতো? তুই কেন অনলের ঘরে ওইসব করতে গেলি? ও অত্যন্ত বুদ্ধিমান ছেলে। তুই ওর সামনে কোনো চাল খাটাতে পারবি না, উল্টো নিজের সম্মানটাই খোয়াবি। তুমি চুপ করো তো মা। লামহা চেঁচিয়ে উঠল। তোমার এই দুর্বলতার জন্যই আজ আমাদের এই অবস্থা। অনল ভাইয়া আমাকে ছোটবেলা থেকে কতটা ভালোবাসতো তা তুমি জানো না? আজ ওই শিখা আসার পর থেকে ভাইয়া আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। কাল রাতে আমার দিকে কেমন ঘৃণার চোখে তাকালো। আমি এটা সহ্য করতে পারছি না। ওই শিখাকে এই বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আমার মনে আগুন নেববে না। তুই কি করতে চাস? রোজা বেগম ভয়ার্ত চোখে মেয়ের দিকে তাকালেন। লামহা একটা কুৎসিত হাসি দিয়ে বলল, অনল ভাইয়া খুবই খুঁতখুঁতে মানুষ, তাই না? ও ওই মেয়ের পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত। আমি যদি ওই মেয়ের পড়াশোনায় বন্ধ করে দিতে পারি
তবে অনল ভাইয়া নিজেই ওকে ঘর থেকে লাথি মেরে বের করে দেবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি মা। রাত প্রায় 9টা। আমেনা বেগম ওপরে এসে দরজায় টোকা দিলেন। অনল, বাবা, তোরা নিচে আয়, রাতের খাবার রেডি হয়েছে। তো ছোট চাচি হাসপাতালে থেকে এসেছে, সবাই একসাথে টেবিলে বসবো। অনল ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। সে শিখার দিকে তাকিয়ে বলল, চলো নিচে চলো। আর শোনো, নিচে গিয়ে সবার সামনে মুখটা এমন বাংলা পাসের মতো করে রাখবে না, স্বাভাবিক থাকার চেষ্টা করো। শিখা ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে অনলের পেছন পেছন নিচে নামলো। ডাইনিং টেবিলে ইতিমধ্যে মহসিন চৌধুরী আর রোজা বেগম বসেছিলেন। রোজা বেগমের মাথায় সাদা ব্যান্ডেজ দেখে শিখার মনে বেশ খারাপ লাগলো। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে রোজা বেগমের পাশে বসলো। চাচি আম্মা, এখন কেমন আছেন আপনি? মাথা বেশি ব্যথা করছে? শিখা বেশ নরম গলায় জিজ্ঞেস করলো। রোজা বেগম শিখার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বললেন, এখন একটু ভালো আছি, ওষুধ খেয়েছি, ব্যথাটা কম। ঠিক তখনই লামহা রান্নাঘর থেকে বাটি হাতে ডাইনিং টেবিলে এলো। শিখাকে ওভাবে তার মায়ের সাথে কথা বলতে দেখে তার ভেতরের হিংসা আবার চড়া দিয়ে উঠল। সে বাটিটা টেবিলের উপরে বেশ জোরে শব্দ করে রাখল। মহসিন চৌধুরী লামহার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, লামহা, বড়দের সামনে এভাবে অসভ্যতা করার কোনো মানে হয় না। টেবিলে খাবার ভদ্রভাবে পরিবেশন করতে শেখো। লামহা কিছু না বলে অনলের পাশের চেয়ারটায় গিয়ে বসল। সে অনলের দিকে তাকিয়ে অত্যন্ত মিষ্টি স্বরে বলল, অনল ভাইয়া, তোমার প্লেটে ভাত বেড়ে দেই? অনল নিজের প্লেটটা একটু সরিয়ে নিয়ে শান্তশিষ্ট দীর গলায় বলল, না, লাগবে না। আমার স্ত্রী আমার পাশেই বসেছে, ওই বেড়ে দেবে, তুই নিজেরটা খা। অনলের এই এক লাইনের জবাবে লামহার মুখটা আবার কালো হয়ে গেল। সে আর চোখে শিখার দিকে তাকালো। শিখা তখন অনলের প্লেটে ভাত আর তরকারি তুলে দিচ্ছিল। শিখার হাতটা একটু কাঁপছিল, কারণ অনল এত কাছাকাছি বসে আছে যে তার শরীরের উষ্ণতা শিখা অনুভব করতে পারছিল। খাওয়া দাওয়ার পর্বটা বেশ নীরবতার মাঝেই শেষ হলো। খাওয়া শেষে অনল তার বাবার সাথে ড্রয়িং রুমে কিছু রাজনৈতিক আর সামাজিক বিষয়ে কথা বলতে বসল। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মহসিন চৌধুরী বেশ চিন্তিত। তিনি বলেছিলেন, দেশের শিক্ষার হার বাড়ছে ঠিকই, কিন্তু নৈতিকতা কমছে। অনল, তুই যে কলেজের দায়িত্ব নিয়েছিস, খেয়াল রাখিস যেন ছাত্রছাত্রীরা শুধু জিপিএ 5 পাওয়ার পেছনে না ছুটে ভালো মানুষ হয়। অনল মাথা নেড়ে বলল, তুমি ঠিকই বলেছ বাবা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আর এই নিয়মটা আমি নিজের ঘর থেকেই শুরু করেছি। শিখার পরীক্ষার আর মাত্র 1.5 মাস বাকি। এই 1.5 মাসে আমি ওর সমস্ত মনোযোগ শুধু পড়াশোনায় রাখতে চাই। দূর থেকে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল লামহা। তার মাথায় তখন এক নতুন কুবুদ্ধি খেলছিল। সে দেখল শিখা তখন রান্নাঘরে আমেনা বেগমকে প্লেট পাটি ধোয়ার সাহায্য করছে। লামহা চুপি চুপি ড্রয়িং রুমের এক কোণে রাখা অনরের ব্রিফকেসটার দিকে এগিয়ে গেল। সে জানত অনর তার কলেজের সব গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র আর নথিপত্র ওই ব্রিফকেসেই রাখে। লামহা এদিক ওদিক তাকিয়ে অত্যন্ত চতুরতার সাথে অনলের ব্রিফকেসের লকটা খুলল। অনল নিজের বাবার সাথে কথা বলায় এতটাই মগ্ন ছিল যে সে খেয়াল করেনি লামহা ব্রিফকেসের ভেতর থেকে আসন্ন এইচএসসি মডেল টেস্টের ইংরেজি বিষয়ের একটা প্রশ্নপত্র বের করে নিল, যা অনল নিজে তৈরি করেছিল কলেজের জন্য। প্রশ্নপত্রটা নিজের ওড়নার নিচে লুকিয়ে লামহা দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেল। তার মুখে তখন এক বিজয়ের হাসি। এবার দেখবো অনল চৌধুরী, তোমার ওই আদরের বউকে তুমি কিভাবে বাঁচাও। মনে মনে বলল লামহা। রাত তখন 10:30। শিখা আর অনল আবার নিজেদের ঘরে ফিরে এসেছে। নিয়ম অনুযায়ী শিখাকে আবার পড়তে বসতে হয়েছে। তবে আজকে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল তার। ভারী বেনারসি শাড়ি বদলে সে এখন একটা
সাধারণ সুতির 3 পিস পরে আছে, চুলগুলো পিঠের ওপর আলগা করে ছড়ানো। অনল নিজের পড়ার টেবিলে বসে একটা খাতা দেখছিল। হঠাৎ সে শিখার দিকে তাকালো। শিখা তখন কলম হাতে নিয়ে টেবিলের ওপর ঘুমে ঢলছিল। তার মাথাটা বারবার নিচের দিকে ঝুঁকে পড়ছিল। অনল উঠে এসে শিখার সামনে দাঁড়ালো। সে শিখার চিবুকটা হাত দিয়ে উপরে তুলল। শিখা চমকে চোখ মেলল। ঘুমোচ্ছ কেন? অনলের গলাটা এবার বেশ নরম শোনালো। স্যার, মানে খুব ঘুম পাচ্ছে, সারাদিন অনেক ধকল গেছে। শিখা আর্ধবোজা চোখে বলল। অনল একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে দেয়াল ঘড়ির দিকে তাকালো। 11:45 বাজে। সে শিখার মাথাটা আলতো করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। শিখা অনলের এই আকস্মিক আচরণে স্তব্ধ হয়ে গেল। অনলের শক্ত চওড়া বুকের ভেতর নিজেকে বড্ড নিরাপদ মনে হলো তার। আজকের মতো ছেড়ে দিলাম, ঘুমাতে যাও। অনল শিখার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল। শিখা আর এক মুহূর্ত দেরি না করে খাটে গিয়ে শুয়ে পড়ল। অনলও ল্যাম্পের আলোটা নিভিয়ে দিয়ে খাটের অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। মাঝখানে সেই কোলবালিশটা অবিকল রয়ে গেল। কিন্তু শিখার মনের ভেতরের ভয়টা যেন আস্তে আস্তে কমতে শুরু করেছে। সে বুঝতে পারছে এই রাগে লোকটার আড়ালে একটা অত্যন্ত যত্নশীল মন লুকিয়ে আছে। পরদিন সকালে যথারীতি ভোর 5টায় অনল শিখাকে ডেকে তুলল। সকালের পড়া শেষ করে শিখা যখন নিচে নাস্তা করতে এলো, তখন পুরো বাড়ির পরিবেশটা হঠাৎ করে বদলে গেল। কলেজের প্রিন্সিপাল স্যার আর 2জন সিনিয়র শিক্ষক অনলদের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। ড্রয়িং রুমে মহসিন চৌধুরী বেশ গম্ভীর মুখে বসে আছেন। অনল নিচে নেমে এসে প্রিন্সিপাল স্যারকে দেখে অবাক হলো। অনল জিজ্ঞেস করলো। আসসালামু আলাইকুম স্যার, আপনারা এত সকালে এই বাড়িতে? কোনো সমস্যা হয়েছে? প্রিন্সিপাল স্যার বেশ দুঃখিত মুখে বললেন। অনল, তুমি আমাদের কলেজের সবচেয়ে সৎ আর যোগ্য ইংরেজি শিক্ষক, কিন্তু আজকে যে অভিযোগটা আমাদের কাছে এসেছে তা যদি সত্যি হয় তবে কলেজের সুনাম তো নষ্ট হবেই, সাথে তোমার কেরিয়ারও শেষ হয়ে যাবে। অনল ভ্রু কুঁচকে বলল। আমি ঠিক বুঝতে পারছি না স্যার, কিসের অভিযোগ? প্রিন্সিপাল স্যার টেবিলের ওপর একটা খাম রাখলেন ও বললেন। আজ সকালে আমাদের কলেজের ফেসবুক গ্রুপে এবং কিছু স্টুডেন্টের হোয়াটসঅ্যাপে আসন্ন ইংরেজি মডেল টেস্টের প্রশ্ন ফাঁস হয়ে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে আইপি অ্যাড্রেস আর যে আইডি থেকে এই প্রশ্নপত্র ছড়ানো হয়েছে সেটা তোমার বাড়ির। কি? অনল বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই লামহা ড্রয়িং রুমের এক কোণ থেকে কান্নার অভিনয় করতে করতে সামনে এগিয়ে এসে বলল। প্রিন্সিপাল স্যার, আমি জানি এই কাজটা কে করেছে। আমি অনলের চাচাতো বোন। আমি কাল রাতে নিজের চোখে দেখেছি নতুন ভাবি মানে শিখা অনল ভাইয়ার ব্রিফকেস থেকে একটা কাগজ চুরি করছিল। আমি জিজ্ঞেস করায় ও বলছিল ওটা ওর পরীক্ষার সিলেবাস। আমি ভাবতেও পারিনি ও প্রশ্নপত্র চুরি করে এভাবে ইন্টারনেটে ছড়িয়ে দেবে। লামহার কথা শুনে ড্রয়িং রুমের উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। শিখা তখন রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছিল। লামহার এই ভয়ঙ্কর মিথ্যা অপবাদ শুনে তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে এসে বলল। মিথ্যে কথা, আমি খোদার কসম খেয়ে বলছি, আমি কিচ্ছু জানি না। আমি স্যারের ব্রিকটেস ছুঁয়েও দেখিনি। শিখা চিৎকার করে কেঁদে উঠল। আমেনা বেগম আর মহসিন চৌধুরীও বেশ অবাক হলেন। মহসিন চৌধুরী বললেন। লামহা, তুমি নিশ্চিত হয়ে বলছো তো? এটা অনেক বড় অপবাদ। হ্যাঁ বড় চাচা, আমি একদম নিশ্চিত। ভাবি পড়াশোনায় খুব দুর্বল। অনল ভাইয়া ওকে কাল রাতেও খুব বকেছে। পাশ করতে পারবে না এই ভয়েই ও প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে যাতে পরীক্ষা বাতিল হয়ে যায়। লামহা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলল। প্রিন্সিপাল স্যার অনলের দিকে তাকিয়ে বললেন। অনল, তুমি কি বলবে? প্রশ্নপত্র কিন্তু তোমার বাড়ি থেকে ফাঁস হয়েছে। আর লামহা যা বলছে তার পিছনে একটা যুক্তি আছে। শিখা তোমার কলেজেরই স্টুডেন্ট। শিখা তখন অনলের দিকে তাকালো।
তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। সে মনে মনে ভাবছিল, এবার বুঝি অনল স্যার আমাকে মেরেই ফেলবেন। ওনার কলেজের সুনাম, ওনার কাছে সব। ওনার এত বড় ক্ষতি আমি করেছি ভাবলে উনি আমাকে আর এই বাড়িতে রাখবেনই না। অনল দীর্ঘ সময় কোনো কথা বলল না। তার মুখমণ্ডল তখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে ধীর পায়ে শিখার দিকে এগিয়ে এলো। শিখা ভয়ে চোখ বন্ধ করে নিল, ভাবল হয়তো একটা চর কপালে জুটবে। কিন্তু অনল শিখাকে কিছু না বলে প্রিন্সিপাল স্যারের দিকে ঘুরে বলল, স্যার, প্রশ্নপত্র আমার বাড়ি থেকে ফাঁস হয়েছে, এটা সত্য, কিন্তু এই কাজটা শিখা করেনি। অনলের গলাটা ছিল অত্যন্ত শান্ত, কিন্তু তাতে এক দৃঢ় বিশ্বাস ছিল। লামহা অবাক হয়ে বলল, অনল ভাইয়া, তুমি নিজের অপরাধী বউকে বাঁচানোর জন্য মিথ্যে বলছো? অনল লামহার দিকে এক তীব্র কটাক্ষ হেনে তাকিয়ে বলল, লামহা, মুখ সামলে কথা বলো। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। অনল তার পকেট থেকে নিজের ফোনটা বের করে বলল, প্রিন্সিপাল স্যার, আপনি যে আইডির কথা বলছেন, আমি মাত্র আমার কলেজের আইটি ডিপার্টমেন্টের এক বন্ধুর সাথে কথা বলে সেই আইডির ডিটেলস বের করেছি। যে ফোন থেকে ওই প্রশ্নপত্রের ছবি তুলে আপলোড করা হয়েছে তার ডিভাইস কোড আর আইপি অ্যাড্রেস আমার এই ফোনে অলরেডি চলে এসেছে। অনল লামহার দিকে আরো এক কদম এগিয়ে এসে বলল, লামহা, তুমি হয়তো জানো না, প্রতিটি ফোনের একটা নির্দিষ্ট আইপি আর ডিভাইস নেম থাকে। আর যে ফোন থেকে প্রশ্নটা আপলোড হয়েছে সেটা কোনো শাওমি বা অপো ফোন নয়, সেটা হলো একটা আইফোন 13 প্রো ম্যাক্স। আর এই পুরো বাড়িতে আইফোন 13 প্রো ম্যাক্স মডেলের ফোনটা কার আছে তা কি আমি মুখে বলবো, নাকি তুমি নিজেই সবার সামনে বের করবে? অনলের এই কথায় ড্রয়িং রুমে যেন একটা বোমার বিস্ফোরণ ঘটল। লামহার মুখের সমস্ত রং এক পলকে উড়ে গেল। সে কাঁপতে শুরু করলো। তার মাথায় তখন কাজ করছিল না যে অনল এত দ্রুত প্রযুক্তির সাহায্যে সত্যটা বের করে ফেলবে। মহসিন চৌধুরী গর্জে উঠলেন, লামহা, তোর ফোনটা নিয়ে আয় এখনই। লামহা আমতা আমতা করে বলল, বড় চাচা, আমার ফোনটা ঘরে। আমি নিয়ে আসছি। অনল নিজেই দ্রুত পায়ে নিচে নেমে লামহার ঘর থেকে তার ফোনটা নিয়ে এলো। অনল ফোনটা প্রিন্সিপাল স্যারের সামনে রেখে লকটা খোলার জন্য লামহাকে নির্দেশ দিল। লামহা তখন ভয়ে কাঁপতে কাঁপতে নিজের আঙুলের ছাপ দিয়ে ফোনটা আনলক করলো। অনল ফোনের গ্যালারি আর ফেসবুকের সেন্ট আইটেম খুলতেই দেখা গেল প্রশ্নপত্রের ছবিগুলো সেখানে স্পষ্ট রয়ে গেছে। এমনকি ডিলিট করা ফোল্ডারেও ওগুলো ব্যাকআপ হিসেবে ছিল। প্রিন্সিপাল স্যার আর বাকি শিক্ষকরা লজ্জায় আর রাগে মাথা নিচু করলেন। প্রিন্সিপাল স্যার লামহার দিকে তাকিয়ে বললেন, সি লামহা, তুমি নিজে একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে একটা মেয়ের কেরিয়ার নষ্ট করার জন্য আর নিজের ভাইয়ের ক্ষতি করার জন্য এত বড় অপরাধ করলে। মহসিন চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে লামহার সামনে এসে দাঁড়ালেন। আজকে তোর জন্য আমার মাথাটা নিচু হয়ে গেল। তুই শুধু এ বাড়ির মেয়ে বলে তোকে পুলিশে দিচ্ছি না, কিন্তু আজ থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। রোজা ভাবি সুস্থ হলেই তোরা এই বাড়ি ছেড়ে তোদের গ্রামের বাড়িতে চলে যাবি। লামহা বেঁচেতে বসে কাঁদতে লাগলো, কিন্তু এবার আর কেউ তাকে সান্ত্বনা দিতে এগিয়ে এলো না। প্রিন্সিপাল স্যার অনলের কাঁধে হাত রেখে বললেন, অনল, আমাদের ভুল বোঝার জন্য দুঃখিত। তোমার সততার উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমরা পরীক্ষাটা নতুন প্রশ্নপত্র নিব, তুমি চিন্তা করো না। শিক্ষকরা চলে যাওয়ার পর ড্রয়িং রুমটা আবার শান্ত হলো। লামহা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। শিখা তখনও সিঁড়ির কোণে দাঁড়িয়ে কাঁদছিল, তবে এবার তার কান্নাটা ছিল স্বস্তির। অনল চৌধুরী যে তার উপর এতটা বিশ্বাস রেখেছেন এটা সে ভাবতেও পারেনি। অনল ধীর পায়ে শিখার সামনে এসে দাঁড়ালো। সে পকেট থেকে একটা রুমাল বের করে শিখার হাতে দিল। চোখ মোছো, আর কত কাঁদবে? তোমাকে তো আগেই বলেছিলাম ড্রামা করার জন্য আমার সংসারে কোনো জায়গা নেই। অনলের গলায় এখন এক অদ্ভুত মায়া। শিখা রুমালটা দিয়ে চোখ মুছতে মুছতে বলল, আপনি আপনি প্রথম থেকেই জানতেন
আমি করিনি। অনল একটু মুচকে হেসে বলল, যে মেয়ে ইংরেজি বানানের ভয়ে বিয়ে করার জন্য নাওয়া খাওয়া ছেড়ে দেয়, সে নিজে থেকে ইংরেজি প্রশ্নপত্র চুরি করে পরীক্ষার সিলেবাস বড় করবে? হ্যাঁ, এত বড় বোকামি সে কখনোই করবে না। আমি আমার ছাত্রীকে খুব ভালো করেই চিনি, শিখা। অনলের এই রসিকতায় শিখার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। এখন অনেক নাটক হয়েছে, নিচে গিয়ে আমাকে নাস্তায় সাহায্য করো। আর মনে রেখো, আজ বিকেলে কিন্তু তোমার একটা সারপ্রাইজ টেস্ট নেব আমি। পড়া যেন ঠিকঠাক থাকে। অনল চোখের ইশারায় তাকে বুঝিয়ে দিল যে ঘরের ঝামেলা মিটলেও পড়াশোনার মিশন কিন্তু থামেনি। শিখা মাথা নেড়ে নিলে চলে গেল। তার মনে হলো যে মানুষটাকে সে জমের মতো ভয় পেত, সেই মানুষটাই আজ তার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন জলাদ স্যারের শাসনে হয়তো ভালোবাসাটাও বড্ড খাঁটি। সময় কারোর জন্য থমকে থাকে না। ক্যালেন্ডারের পাতা উল্টে দেখতে দেখতে 1.5 মাস সময় যেন চোখের পলকে কেটে গেল। এই 1.5 মাসে শিখার জীবনের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। তবে তা ধ্বংসের ঝড় ছিল না, ছিল নিজেকে গড়ে তোলার এক যুদ্ধ। লামহা আর ছোট চাচি রোজা বেগম সেই ঘটনার পরদিনই এ বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান। অনল তার পুরো মনোযোগ ঢেলে দিয়েছিল শিখার ওপর। প্রতিদিন নিয়ম করে ভোর 5টায় ডেকে তোলা, গভীর রাত পর্যন্ত পাশে বসে ইংরেজি ও অন্যান্য বিষয় কঠিন রুলসগুলো সহজ করে বুঝিয়ে দেওয়া, সবটাই অনল করেছে নিষ্ঠার সহিত। শিখা বুঝতে পেরেছিল এই মানুষটা বাইরে থেকে যতটা কঠোর, ভেতর থেকে ততটাই নরম আর যত্নশীল। অনলের দেওয়া প্রতিটা শাসনকে সে তখন আর অপমান নয়, বরং নিজের সাফল্যর সিঁড়ি মনে করতে শুরু করেছিল। আর সে চেষ্টার অবসান ঘটল যখন শিখা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তার এইচএসসি পরীক্ষা শেষ করল। যে ইংরেজিকে সে জমের মতো ভয় পেত, সেই ইংরেজি পরীক্ষায় তার সবচেয়ে ভালো হয়েছিল। আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। সকাল থেকেই অনলদের বাড়ি জুড়ে এক টান টান উত্তেজনা। ড্রয়িং রুমে মহসিন চৌধুরী এবং আমিনা বেগম জায়নামাজে বসে আল্লাহর দরবারে মোনাজাত করছেন। আর ঘরের পড়ার টেবিলে বসে শিখা ভয় কাঁপছে। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। একটু পরপর সে ঘড়ির দিকে তাকাচ্ছে। দুপুর 1টা বাজে। আর কিছুক্ষণের মধ্যে রেজাল্ট অনলাইনে দিয়ে দেওয়া হবে। অনল ঘরে ঢুকে শিখার এই অবস্থা দেখে আলতো করে হাসল। সে শিখার পাশে এসে বসল এবং তার বরফ শীতল হাত দুটো নিজের গরম তালুর মধ্যে টেনে নিল। কি হলো? এত ভয় পাওয়ার তো কিছু নেই। তুমি 1.5 মাস যে পরিশ্রম করেছ, তার ফল আল্লাহ অবশ্যই দেবেন। নিজের উপর ভরসা রাখো। অনলের কণ্ঠস্বর আজ বড্ড শান্ত। শিখা কাঁদো কাঁদো মুখে অনলের দিকে তাকিয়ে বলল, আমার খুব ভয় করেছে স্যার। যদি আমি ফেল করি, কলেজের সুনাম যদি নষ্ট হয়। আমি থাকতে আমার কোনো স্টুডেন্ট ফেল করতে পারে না। আর তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। অনল চোখ টিপে বলল। ঠিক তখনই অনলের ফোনে একটা মেসেজ টোন বেজে উঠল। অনল দ্রুত ল্যাপটপটা অন করে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট দিল। শিখা ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। সে অনলের বুকের মধ্যে মুখ লুকিয়ে বলল, আমি দেখতে পারবো না, আপনি দেখে বলুন। অনল স্ক্রিনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। তার মুখে কোনো কথা নেই। শিখা অনলের এই নীরবতা দেখে আরো ভয় পেয়ে গেল। সে ভাবল নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। সে চোখ খুলে অনলের দিকে তাকালো। কি হলো? আমি আমি কি ফেল করেছি? শিখার গলা কাঁপছিল। অনল হঠাৎ শিখাকে 2 বাহু ধরে জড়িয়ে ধরে এক ঝটকায় খাট থেকে তুলে ফেলল। তার গম্ভীর মুখে তখন এক আকাশ সমান আনন্দ আর বিজয়ের হাসি। ফেল? তুমি জিপিএ 5 পেয়েছো শিখা, গোল্ডেন প্লাস। এমনকি ইংরেজিতে তুমি 200-র মধ্যে 195 পেয়েছো। অনল খুশিতে চিৎকার করে উঠল। শিখা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কি? আমি
আমি A+ পেয়েছি, তাও আবার গোল্ডেন। হ্যাঁ, আমার পাগলি বউটা সত্যি সত্যি বাজিমাত করেছে। অনল শিখার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। শিখার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে অনলকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সব আপনার জন্য হয়েছে। সেদিন যদি আপনি আমাকে জোর করে পড়তে না বসাতেন, তবে আজ আমি কোথায় থাকতাম জানি না। থ্যাংক ইউ সো মাচ। নিচ থেকে আমেনা বেগম আর মহসিন চৌধুরীও উপরে চলে এলেন। রেজাল্টের কথা শুনে আমেনা বেগম আনন্দের চোখে শিখাকে বুকে টেনে নিলেন। পুরো বাড়িতে যেন ঈদের আনন্দ নেমে এলো। অনল নিজে দাঁড়িয়ে থেকে পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করলো। শিখার বাবা মাও মেয়ের এই অভাবনীয় সাফল্যে জামাইয়ের প্রতি কৃতজ্ঞতার চোখ ভিজিয়ে ফেললেন। দেখতে দেখতে আরও একটা বছর পার হয়ে গেল। এইচএসের সাফল্যের পর অনল শিখাকে আর থামতে দেয়নি। অনলের কড়া গাইডলাইন আর শিখার কঠোর পরিশ্রমে শিখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম সারিতে স্থান করে নেয়। এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। যে মেয়ে একদিন ইংরেজি বানান করতে ভয় পেত, সে আজ দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ে। এটা ভাবলে শিখার নিজেরই গায়ে কাঁটা দেয়। আজ তাদের প্রথম বিবাহ বার্ষিকী। সন্ধ্যায় অনলদের বাড়ির ছাদটা সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। শুধু পরিবারের অল্প কয়েকজন মানুষকে নিয়ে ছোটখাটো একটা গেট টুগেদার পার্টির আয়োজন করা হয়েছে। শিখা আজ একটা নীল রঙের জামদানি শাড়ি পরেছে, চুলে জড়িয়েছে সাদা বেলি ফুলের মালা। তাকে দেখতে ঠিক নীলপরীর মতো লাগছে। অনল নীল পাঞ্জাবি পরে শিখার সামনে এসে দাঁড়ালো। তার 28 বছরের জীবনে শিখা আসার পর যে কি পরিমাণ পূর্ণতা এসেছে তা সে নিজেই ভালো করে জানে। তোমাকে আজ খুব সুন্দর লাগছে শিখা। অনল মুগ্ধ চোখে তাকিয়ে বলল। শিখা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করলো। তারপর অনলের দিকে তাকিয়ে বলল, মনে আছে আপনার? আজ থেকে ঠিক 1 বছর আগে এই রাতে আপনি আমাকে বাসর রাতে বেনারসির শাড়ি পরা অবস্থায় পড়তে বসিয়েছিলেন। কি জল্লাদি না ছিলেন আপনি! অনল হাসল এবং শিখার কোমরে হাত দিয়ে তাকে নিজের আরো কাছে টেনে নিল। জল্লাদ না হলে কি আজ এই নীলপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজকন্যা হতে পারত? কঠোর না হলে কখনো কখনো ভালোবাসা পূর্ণতা পায় না শিখা। শিখা অনলের বুকে মাথা রাখল। সে অনুভব করতে পারল অনলের হৃদস্পন্দন, যা এখন শুধু তার নামেই স্পন্দিত হয়। অনল পকেট থেকে একটা ছোট উপহারের বাক্স বের করে শিখার হাতে দিল। শিখা বাক্সটা খুলতেই দেখল ভেতরে চকচক করছে একটা আইফোন। বলেছিলাম না, ভালো কোথাও চান্স পেলে আমি নিজেই তোমাকে আইফোন কিনে দেব। এই নাও তোমার উপহার। অনল হাসি মুখে বলল। শিখা ফোনের দিকে তাকিয়ে হেসে ফেলল। এখন আর এই ফোনের প্রতি আমার সেই আগের মতো লোভ নেই, কারণ ফোনের চেয়েও দামি একটা জিনিস আমি পেয়ে গেছি। কি সেটা? অনল ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল। আমার এই খাটাস সেটটা, যে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক এবং আমার শ্রেষ্ঠ স্বামী। শিখা অনলের গালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। রাতের আকাশে তখন চাঁদটা আলো ছড়াচ্ছিল। ছাদের মৃদু বাতাসে বেলি ফুলের সুবাস ছড়িয়ে পড়ছিল চারিদিকে। লামহার সেই হিংসার আগুন অনেক আগেই নিভে গেছে, আর অনল শিখার এই ছোট্ট সংসারে এখন শুধুই সুখের জোয়ার। শাসন, শিক্ষা আর ভালোবাসার এক অপূর্ব মিশনে তাদের সংসার আজ এক আদর্শ রূপ নিয়েছে। অনলের কড়া শাসনকে ভালোবেসে শিখা আজ জীবনের শ্রেষ্ঠ শিখরে পৌঁছেছে, আর অনল পেয়েছে তার জীবনের খাঁটি ভালোবাসা। তো হ্যালো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।